আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডিসেম্বরে ফিরছেন শেখ হাসিনা, আত্মসমর্পণ নাকি নতুন ঝড়? রয়টার্সে বিস্ফোরক সাক্ষাৎকার। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং বিস্ফোরক খবর, বাংলাদেশে যার দল নিষিদ্ধ, যার মাথার উপর ঝুলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পরোয়ানা, সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তবে সত্যি বাংলাদেশে ফিরে আসছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই ঘোষণা করেছেন তার দেশে ফেরার সুনির্দিষ্ট সময়সীমা। তিনি সাফ জানিয়েছেন আগামী ডিসেম্বর মাসেই তিনি এবং তার দলের জ্যেষ্ঠ নেতারা নির্বাসন ভেঙে স্বদেশে ফিরবেন এবং আদালতে গিয়ে আত্মসমর্পণ করবেন। বিগত 2 বছর ধরে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এতদিন বিভিন্ন গণমাধ্যমের লিখিত বা ইমেল প্রশ্নের উত্তর দিলেও নির্বাসিত জীবনে এই প্রথম তিনি সরাসরি কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘ 1 ঘন্টা টেলিফোনে কথা বললেন। ফোন ইন্টারভিউ তো হলো, কিন্তু এরপর কি আমরা শেখ হাসিনার কোনো এক্সক্লুসিভ ভিডিও সাক্ষাৎকার দেখতে চলেছি? সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তের ভিডিওতে আমরা রয়টার্সের সেই দীর্ঘ সাক্ষাৎকারের প্রতিটি লাইন, প্রতিটি তথ্য ধরে চুলচেরা বিশ্লেষণ করব। তিনি কেন মরতে চেয়েও নিজের মাটিতে ফিরতে চান, দিল্লির ওপর এর কি প্রভাব পড়বে, পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রয়টার্সের সাথে প্রায় 1 ঘন্টা ব্যাপী চলা এই টেলিফোন আলাপে শেখ হাসিনা অত্যন্ত আবেগপ্রবণ কিন্তু দৃঢ় কণ্ঠে কিছু কথা বলেছেন। বয়স এখন তার 78 বছর। এই বয়সে দাঁড়িয়ে তিনি দেশের মাটিতে পা রাখার পর নিজের জীবননাশের আশঙ্কাও প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তারা দেশে ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি তারা আমাকে মেরেও ফেলতে পারে, তবুও আমাকে যেতেই হবে। আমার দলের নেতাকর্মী এবং সমর্থকদের ওপর চরম নিপীড়ন চালানো হচ্ছে। মৃত্যু যদি আসে তবে আমি চাই তা যেন আমার নিজের মাটিতে আসে, যে মাটিতে আমার মা বাবা সমাহিত আছেন এবং যেখানে তাদের রক্ত মিশে আছে। বিগত 2024 সালে এক তথাকথিত অভূতপূর্ব ছাত্র জনতার তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে টানা প্রায় 16 বছর ক্ষমতায় থাকা দীর্ঘতম মেয়াদের এই প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। তার ঠিক 2 বছর পর নিজের এবং দলের ভবিষ্যৎ নিয়ে তিনি এই প্রথম কোনো টাইম টেবিল বা সময়সূচি ঘোষণা করলেন। তিনি স্পষ্ট করেছেন যে এই প্রত্যাবর্তন হবে সম্পূর্ণ স্বেচ্ছায়। ঢাকা যেখানে তাকে বারবার ফেরত চাইছে, সেখানে তিনি নিজেই ধরা দিতে চান। তার ভাষায়, তারা তো আমাকে ফিরে নিতে চায়, বারবার ভারতকে চিঠি পাঠাচ্ছে, আমি নিজেই চলে যাব। দর্শক, শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে এক নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে। 2024 সালে শেখ হাসিনা যখন ঢাকা ছাড়েন, তখন ভারত তাকে আশ্রয় দেয়, আর এরপর থেকেই দিল্লির সাথে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কের চরম অবনতি ঘটে। তৈরি হয় এক অদৃশ্য দেয়াল। পোশাক রপ্তানিতে বিশ্বের অন্যতম শীর্ষ পরাশক্তি বাংলাদেশ গত 2 বছর ধরে রাজনৈতিক ও সামাজিক ওলটপালটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে দেশের রাজনৈতিক বিভাজন আরো তীব্র রূপ নিতে পারে। অন্যদিকে দিল্লির জন্য এটি হতে পারে স্বস্তির, কারণ শেখ হাসিনাকে প্রত্যার্পণ বা এক্সট্রাডিশন করা নিয়ে ঢাকার তরফ থেকে ভারতের ওপর প্রতিনিয়ত চাপ দেওয়া হচ্ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য রয়টার্সের কাছে এই সাক্ষাৎকারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে গত এপ্রিল মাসে সাউথ ব্লক জানিয়েছিল যে তারা বাংলাদেশের প্রত্যার্পণের অনুরোধটি পরীক্ষা করে দেখছে এবং ঢাকার নতুন সরকারের সাথে গঠনমূলক কাজ করতে ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। শেখ হাসিনা নিজে থেকে ফিরে আসার সিদ্ধান্ত তাই ভারতের কাঁধ থেকে একটা বড় কূটনৈতিক বোঝা নামিয়ে দিতে পারে। শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের তালিকায় শুধু তিনি একাই নন। রয়টার্সকে তিনি জানিয়েছেন তাদের সাথে নির্বাসনে থাকা আওয়ামী লীগের অন্য জ্যেষ্ঠ নেতারাও একসঙ্গে ফিরবেন। এদের মধ্যে অন্যতম হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
যিনি শেখ হাসিনার মতোই বাংলাদেশে মৃত্যুদণ্ডে দণ্ডিত। যদিও রয়টার্স জানিয়েছে তারা অন্যান্য নেতাদের অবস্থান নিশ্চিত করতে পারেনি এবং তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু প্রশ্ন হলো, যার বিরুদ্ধে দেশের মাটিতে গণহত্যার অভিযোগ, গত নভেম্বর মাসেই যার বিরুদ্ধে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, তিনি কেন হঠাৎ আদালতে আত্মসমর্পণ করতে চাইছেন? এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক কৌশল। শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন, আমি বিচারে বিশ্বাস করি। আমার মনে হয় যখন আইনি প্রক্রিয়া শুরু হবে তখন জনগণের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে এই আদালত কতটা প্রহসনমূলক, আর আমি সেটাই প্রমাণ করতে চাই। অর্থাৎ তিনি আদালতে গিয়ে নিজেকে আইনিভাবে ডিফেন্ড করতে চান এবং বর্তমান সরকারের আইনি প্রক্রিয়াকে জনগণের সামনে প্রশ্নবিদ্ধ করতে চান। শেখ হাসিনা আরো স্পষ্ট করেছেন যে এই ফেরার বিষয়ে ঢাকার বর্তমান প্রশাসনের সাথে তার কোনো গোপন রফা বা আলোচনা হয়নি, কারণ তার মতে গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার এগুলো কোনো গোপন আলোচনার বিষয় হতে পারে না। একসময় গণতন্ত্রের মানুষ কন্যা হিসেবে পরিচিত শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী সময়ে ভিন্ন মত দমন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলার গুরুতর অভিযোগ ওঠে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী তার পতনের সময়কার ক্র্যাকডাউনে প্রায় 1400 মানুষ নিহত হন। এটি রয়টার্স লিখেছে, এটি একটা ভুয়া রিপোর্ট। যদিও শেখ হাসিনা এই সমস্ত অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। জেলে যাওয়ার ভয় তার নেই, কারণ ইতিহাস বলছে তিনি আগেও বহুবার বন্দী হয়েছেন। 1981 সালে নির্বাসন থেকে ফেরার পর সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি একাধিকবার আটক হন। 2007 সালেও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে জেলে যেতে হয়েছিল। সেখান থেকে মুক্ত হয়েই তিনি 2008 সালের নির্বাচনে বিপুল জয় পান। তবে এবার তিনি স্বীকার করেছেন যে দীর্ঘ সময় সরকার চালালে কিছু ভুল ত্রুটি হতেই পারে। তিনি বলেন, কোন সরকারি ভুলের ঊর্ধ্বে নয়, তবে একটি সরকারের ভালো মন্দ, রাইট রং বিচার করার অধিকার একমাত্র জনগণের। আমি সেই রায় জনগণের উপরেই ছেড়ে দিলাম। আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি যে দিল্লিতে বসে শেখ হাসিনা কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তিনি রয়টার্সকে জানিয়েছেন, দল পুনর্গঠনের অংশ হিসেবে তিনি ইতিমধ্যেই বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসনের নেতাকর্মীদের সাথে অনলাইনে বৈঠক করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, তারা হয়তো আমাকে সাজা দিয়েছে, আমি হয়তো নির্বাচন করতে পারবো না, কিন্তু আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ বা স্থগিত করা হবে? আমরা যদি খারাপ করে থাকি তবে দেশের মানুষই ব্যালটের মাধ্যমে সেই বিচার করুক। বাংলাদেশের এই মুহূর্তের বিএনপি সরকারের কোন মুখপাত্র অবশ্য শেখ হাসিনার এই রয়টার্সের সাক্ষাৎকারের বিষয়ে এখনো মন্তব্য করেননি। টেলিফোন সাক্ষাৎকার তো আমরা শুনলাম, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে কি আগামী দিনে শেখ হাসিনার কোনো এক্সক্লুসিভ ভিডিও সাক্ষাৎকার আসতে চলেছে? তিনি কি ভিডিও ক্যামেরার সামনে এসে আরো বড় কোনো সত্য উন্মোচন করবেন? ডিসেম্বর আসতে আর বেশি দেরি নাই। শেখ হাসিনার এই ঘোষণা কি কেবলই রাজনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি সত্যি এক রক্তক্ষয়ী অধ্যায়ের পর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস? শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মন নেবে সেটি দেখার বিষয়। আমরাও বরাবরই বলছি যে শেখ হাসিনা দেশে ফিরবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। অগাস্ট পরবর্তী সময়ে যে কোনো সময়ে তার ফেরার পরিকল্পনা ছিল, কিন্তু চূড়ান্ত সময়সীমা নির্ধারণ হয়ে গেছে। তিনি ডেট, তারিখ, কোন আদালতে আত্মসমর্পণ করবেন, নিরাপত্তা এবং কৌশলগত কারণে তারিখ জানাননি বা জানাবেন না হয়তো আগে থেকেই, এত আগে থেকেই, তবে মাস অন্তত পক্ষে নির্ধারণ করে দিলেন। শেখ হাসিনা ফিরছেন, এতে কোনো সন্দেহ নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি, তিনি জেলে যাবেন, তিনি ফাঁসির রায় তার মাথায় আছে, তিনি গুলি খেতে পারেন, নানা রকম ঘটনা ঘটতে পারে, কিন্তু তার বয়স 78 বছর। মানুষ কদিন বাঁচে? এই বয়সে তিনি দেশের মাটিতে ফিরতে চান। যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখেন, তিনি দেশে ফিরলেও যে পরিস্থিতি হোক না কেন তিনি বেঁচে থাকবেন। যাই হোক, বাংলাদেশের এক বিশাল অংশ হয়তো তার দেশে ফেরার অপেক্ষায় অপেক্ষমান। তিনি দেশে ফিরবার পর কি ঘটে সেটিও দেখবার জন্য অপেক্ষমান। আমরাও নিশ্চয়ই অপেক্ষা করছি যে তিনি দেশে ফিরলে কি হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে একটা জনপ্রিয় প্রবাদ আছে, প্রবাদ এবং প্রবঞ্চ। সেটি হলো, নাই কাস্ত খই ভাস।
এবং আপনারা যারা গ্রাম বাংলায় বড় হয়েছেন তারা জানেন যে খই ভাজা যখন হয় এবং সেই খইয়ের সঙ্গে ধান থাকে এবং সেগুলো বাছতে বহু সময় লাগে। চাল ডাল একত্র করলে যেভাবে আলাদা করতে সময় লাগে, তেমনি খই ভাজার যে পর্ব, এটা হলো প্রাথমিক পর্ব। আর দ্বিতীয় পর্ব হলো ওই খইয়ের ভেতর থেকে ধানগুলো, ধানের যে খোসাগুলো সেগুলো বের করা। এতে করে 1 কেজি খই বাছতে আপনার হয়তো 3-4 ঘন্টা সময় চলে যাবে। তো যখন আপনি বেকার থাকেন, কোনো কাজকর্ম থাকে না, তখন আপনি এই খই ভাজবেন এবং খই বাছবেন, তারপরে খই খাবেন। এই জন্য বলা হয় নাই কাস্ত খই ভাজ। এখন বাংলাদেশের অবস্থা হলো এই, যখন আপনি কোনো কিছু মিলাতে পারবেন না, তখন এই কাজ আওয়ামী লীগ করেছে। যখন আপনার কোনো কাজ থাকবে না, তখন 2-4 জন ছাত্রলীগকে ধরতে হবে, আওয়ামী লীগকে ধরতে হবে, আওয়ামী লীগের বাড়ি ঘরে আক্রমণ চালাতে হবে, 2-4টা মামলা দিতে হবে। এবং জনগণের আকর্ষণ তৈরি করা, মনোযোগ একদিকে নিয়ে যাওয়া, এটি যখন আপনার প্রয়োজন হবে পক্ষে বা বিপক্ষে, তখনই দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। তারপরে শেখ হাসিনার বিষয়ে কথাবার্তা বলতে হবে এবং সে আজকে ঢুকে পড়বে। এক পক্ষ বলবে যে সে যখন ঢুকে পড়বে সারা বাংলাদেশ কাঁপতে থাকবে, আর এক পক্ষ বলতে থাকবে যে সে ঢোকা মানেই ফাঁসির কাষ্ঠে তাকে ঝুলানো হবে এবং তার বাকি জীবন জেলখানাতে কাটাতে হবে। আর এই সকল কথা কেবলমাত্র নির্দিষ্ট শ্রেণী বা পেশার যারা লোক তারাই বলছেন না, এগুলো বলার জন্য সাদা চামড়ার বিভিন্ন বিদেশি যারা এজেন্ট রয়েছেন তাদের মাধ্যমে এই সকল কথাবার্তা বলা হচ্ছে। ফলে কি হলো, ঘুরে ফিরে রাজনীতিতে আমাদের ইচ্ছা থাকা না সত্ত্বেও বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, বারবার শেখ হাসিনার নাম চলে আসছে। এবং মানুষজন যখনই আপনি শেখ হাসিনা আসবে বা আওয়ামী লীগ নিয়ে আপনি যে কোনো কথা বলেন, ইতিবাচক বলেন নেতিবাচক বলেন, মানুষের যে অ্যাটেনশন আপনার দিকে চলে যায়। এই বাংলাদেশে এখন বঙ্গবন্ধুকে গালি দিলে বা তার পক্ষে কোনো কথা বললে আপনি দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আপনি যদি এখন নেতিবাচক অর্থে নায়ক হতে চান, বঙ্গবন্ধুকে খুব করে গালি দিতে হবে, মুক্তিযুদ্ধকে গালি দিতে হবে, বঙ্গবন্ধুকে কাপুরুষ বলতে হবে, ইত্যাদি নানা রকম ঘটনা। আর আপনি যদি সুপুরুষ হতে চান, বীর পুরুষ হতে চান, তাহলে এই যাকে বলা হয় আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, শেখ হাসিনা ভালো ছিল, তারপর শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এই ধরনের কথাবার্তা বলতে হবে ইত্যাদি। কিন্তু এরই মধ্যে আমাদের যে বিবর্তনগুলো হয়ে গেছে মন এবং মানসিকতার, বাস্তবতা হলো যে একটা সময় মানে শেখ হাসিনার জমানার শেষ 1 বছর ভারত বিরোধী মনোভাব একেবারে তুঙ্গে গিয়ে পৌঁছে গিয়েছিল। আর অন্যদিকে আমাদের দেশে যে চিরায়ত মার্কিন সাম্রাজ্যবাদী বিরোধী একটা মনোভাব ছিল এবং আমরা আমেরিকানদেরকে পছন্দ করতাম না নানা কারণে। 1971 সালে তারা বিরোধিতা করেছে, তারপরে 74-এর যে দুর্ভিক্ষ তারা সৃষ্টি করেছে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো অনেক কিছুর সঙ্গে তারা জড়িত। এমনকি জনাব তারেক রহমান সাহেবকে ব্ল্যাকলিস্ট করা, 1-11 ঘটিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করা, এটাও মার্কিন প্ল্যানে হয়েছে। এবং পরবর্তীতে যখন এই 1-11 যারা কুশীলভ তারা বিপদে পড়েছে, তাদের সবাইকে আমেরিকা আবার তাদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। মঈনুদ্দিন, ফখরুদ্দিন থেকে শুরু করে 1-11 যে বিশাল বিশাল কুশীলভ, তাদেরকে আমেরিকা আশ্রয় দিয়েছে। আর বাকি ছোট ছোট যারা কুশীলভ তাদেরকে 2009 সনে আওয়ামী লীগের উপর ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগের জিম্মায় দিয়েছে। আওয়ামী লীগ তাদের কাউকে চাকরি দিয়েছে, কাউকে নমিনেশন দিয়ে এমপি বানিয়েছেন, কাউকে কাউকে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে নিরাপত্তা প্রদান করেছেন 1-11 কুশীলভদেরকে। এবং এটা সবই হয়েছে আমেরিকা দেন ভাইয়া দিল্লির মাধ্যমে। তো সেই দিক থেকে আমাদের এই দেশে একটা প্রবল ভারত বিরোধী মনোভাব ছিল এবং আমেরিকা বিরোধী মনোভাব ছিল।
কিন্তু শেখ হাসিনার জমানার শেষ একটা বছরে যে কোনো কারণ হোক না কেন মানুষের মন আমেরিকার দিকে ঝুঁকে যায় এবং বিএনপি, জামাত, অন্যান্য এমনকি বামপন্থী যারা লোকজন আছে তারাও আমেরিকার জো বাইডেন, পিটার ডি হাস এদের ভক্ত হয়ে পড়ে এবং আওয়ামী লীগের প্রতি মানুষের যে বিরক্তি এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, সবাই চাচ্ছিল যে পিটার হাস বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, জনগণ ভোট দেবে। পিটার হাসের জনপ্রিয়তা এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু সেই পিটার হাস, ডোনাল্ড লু, এমনকি আমরা বহু মানুষ ডোনাল্ড লুকে শান্তির অবতার মনে করতাম যে সে কেন আসে না। আমরা অনেকেই চিন্তা করতাম যে আমেরিকা এত দেশে এত বোমা মারে, এত সৈন্য পাঠায়, তারা কি সৈন্য পাঠিয়ে সেই শেখ হাসিনার যে পেটো বাহিনী তাদেরকে দমন করতে পারে না? এরকম ভাবে আমরা সেই আমেরিকার শক্তিটাকে ওয়েলকাম করতাম এবং তাদেরকে আবাবিল পাখি মনে করতাম। যাই হোক, সেই আমেরিকার যে তুমুল জনপ্রিয়তা, পিটার হাসের জনপ্রিয়তা, সব উইদিন 4-5 মাসের মধ্যে বুমেরাং হয়ে যায় ইনুস জমানাতে। এবং যখন মার্কিন ডিপ স্টেট পলিসির কথা জানাজানি হয়, প্রথম থেকে মানুষ গা করেনি। কিন্তু যেভাবে আমেরিকার আধিপত্য বাড়তে থাকে, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হতে থাকে, যেভাবে মব কালচার বাড়তে থাকে এবং যেভাবে যারা জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়ক, সেই সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি, রাহাজানি থেকে শুরু করে মানে এমন কোনো অপকর্ম নয়, বেয়াদবি পুরো সমাজটাকে তারা উল্টে দেয়, পাল্টে দেয়। অশ্লীল ভাষায় কথা বলে, গালাগালি করে, যেখানে সেখানে মব করে, মানুষের জীবনে রীতিমতো জাহান্নাম তারা ডেকে নিয়ে আসে। তখন সবাই প্রথমে বলে যেই লাউ সেই কদু। আগে যা ছিলাম তাই তো হচ্ছে, এই ছাত্রলীগ, এই সমন্বয়। আর কদিন পরে দেখা গেল যে না, এদের তুলনায় ছাত্রলীগ ভালো ছিল, এদের তুলনায় যুবলীগ ভালো ছিল এবং ইউনূসের তুলনায় শেখ হাসিনা ভালো ছিল, ফলে সবাই বলতে শুরু করে আগেই আমরা ভালো ছিলাম। জাস্ট আফটার 3-4 মান্থ এবং ধীরে 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 সেই আমেরিকার বিরুদ্ধে মানুষের জনমত আবার সে আগের মতো হতে থাকে এবং পিটার ডি হাস রাতারাতি, ডোনাল্ড লু, পিটার ডি হাস রাতারাতি ভিলেনে রূপান্তরিত হন। তো এই যে তারা ভিলেনে রূপান্তরিত হলেন এবং সেই রূপান্তরিত হতে হতে আমেরিকা বুঝলেন যে তাদের হাতে সময় বেশি নাই, ক্ষমতা খুব দ্রুত পরিবর্তন করতে হবে, হতে হবে, অথবা যদি আমরা এটা নিজেরা নেগোসিয়েশন না করি তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে একটা গণ অভ্যুত্থান হয়েছে, ইউনূসের বিরুদ্ধে তার সাথে আরো বড় ম্যাসিভ গণ অভ্যুত্থান হবে। তার আগেই তারা একটা নির্বাচন অনুষ্ঠান করে ফেলে, বিএনপির হাতে ক্ষমতা চলে যায় এবং ইউনূস এবং জামাত এবং অন্যান্য এনসিপি তাদেরকে একটা সেফ এক্সিট আমেরিকার পক্ষ থেকে দেয়া হয়। এইভাবে আমরা আসলে শুনে আসছি। গল্প হতে পারে, মিথ্যা হতে পারে, সত্য হতে পারে, বাট দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তো এরকম যখন অবস্থা হয় তখন ওই যে আমেরিকার বিরুদ্ধে যে ক্ষোভ, এনসিপি বিরুদ্ধের যে ক্ষোভ, জামাতের বিরুদ্ধে যে ক্ষোভ, এটা বাড়তে থাকে। আর যখন একদিকে ক্ষোভ বাড়তে থাকে তখন অন্যদিকে মানে অপোজিট, যেমন ভারত, আওয়ামী লীগ, ছাত্রলীগ সঙ্গতি কারণে ওইদিকে ক্ষোভ কমতে থাকে। মানে তারা যে অন্যায় করেছে, ভুল করেছে, ভ্রান্তি করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এগুলোকে কেউ অস্বীকার করছে না। কিন্তু বর্তমানে এক একজনের জীবনে যে দ্রোহ, বিদ্রোহ, যে কষ্ট, যে অভাব, যে অভিযোগ মানে একত্রে এসে পড়েছে, এটার মানে সামাল দিতে গিয়ে তারা আর ভারত বিরোধিতা করতে সময় পাচ্ছে না। খুব করে উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে, এই ভারতের দিল্লি না পিন্ডি, সবার আগে বাংলাদেশ, আই হ্যাভ এ প্ল্যান, মানে এই জিনিসগুলো এখন অনেকটা মানুষের মুখে মুখে ফিরছে নেতিবাচক অর্থে। এখন নরেন্দ্র মোদী, দিল্লি, অমিত শাহ বা সীমান্তে যে পুশিং হচ্ছে, এগুলো নিয়ে সীমান্ত উত্তেজনা আছে, কিন্তু বাংলাদেশের মানুষ তারা বলছে ভাত দাও, কর্ম দাও, ব্যবসা দাও, বাণিজ্য দাও, ইত্যাদি ইত্যাদি। ভাত দে হারামজাদা, নচেত মানচিত্র খেয়ে ফেলবো। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেই অবস্থার মধ্যে শুধু বারবার সামনে আসছে শেখ হাসিনা কবে আসবে, শেখ হাসিনা আদৌ আসবে কিনা, শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে কারা কারা দেখা করছেন, তারপরে বিভিন্ন রকম মিডিয়া, তো মূলধারার মিডিয়াকে বলছে না, কিন্তু সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে
সেখানে যারা আওয়ামীপন্থী ইনফ্লুয়েন্সার রয়েছে বা বিএনপি বিরোধী ইনফ্লুয়েন্সার রয়েছেন, জামাতপন্থী ইনফ্লুয়েন্সার রয়েছে, মানে সব মিলে একটা জগা খিচুড়ি তৈরি করে শেখ হাসিনাকে এমন একটা জায়গাতে মানে বসানো হয়েছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে শেখ হাসিনা সেখানে মুঘল সম্রাট আকবরের মতো বসে আছেন। নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়মিত সেখানে তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য, বরণ করে নেওয়ার জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন। এবং শেখ হাসিনা যেদিন আসবে, মানে এরকম একটা আওয়ামী লীগের লোকজন প্রচার করছে, সেই দিন ভারতের জঙ্গি বিমানগুলো, আমেরিকার জঙ্গি বিমানগুলো, এমনকি রাশিয়ার জঙ্গি বিমানগুলো একত্রে শেখ হাসিনার যে প্লেনে তিনি আসবেন সেই প্লেন গার্ড দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হবে। এইরকম একটি অবস্থা তৈরি হয়েছে। আর যখন এরকম একটা ঘটনা ঘটে, শেখ হাসিনা তো খুব ছোট খেলোয়াড় নন, অনেক পাকা খেলোয়াড়, বহু ঘাটে পানি খেয়েছেন, বহু মানুষকে নাস্তানাবুদ করেছেন, জীবনে বহু উত্থান পতন দেখেছেন। কাজেই এরকম একটা যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশটিকে 16 আনা নিজের পক্ষে ব্যবহার করার জন্য যত কৌশল রয়েছে, যত শক্তি প্রয়োগ রয়েছে, যত সম্পদ বিনিয়োগ রয়েছে, সব জিনিসগুলো তারা মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নিজে যুগপৎভাবে তারা করছে। ভারত তাদের শতভাগ ওকে আছে। ইংল্যান্ডে তারা একাধিক লবিস্ট ফার্ম তারা নিয়োগ করেছে। আমেরিকাতে তারা একাধিক লবিস্ট ফার্ম নিয়োগ করেছে এবং নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য একের পর এক যে ন্যারেটিভ সে তৈরি করছে, সেই ন্যারেটিভের ফলে কি হচ্ছে যে শেখ হাসিনার দেশে আসাটা এখন মানুষের মুখে মুখে ফিরছে, প্রতিটি মানুষের মুখে মুখে ফিরছে। এই কবে আসবে, আসলে কি হবে, আসলে আমরা কি করব, শেখ হাসিনা কিভাবে আসবে, এয়ারপোর্টে আসবে নাকি যাকে বলা হয় সীমান্তে দিয়ে ঢুকবে, সে কি এসে সরাসরি জেলখানাতে ঢুকবে নাকি সরাসরি সুধাসদনে যাবে নাকি সরাসরি যমুনাতে গিয়ে পড়বে, এরকম নানা রকম আবুল তাবুল কথাবার্তা বলা হচ্ছে। পক্ষের লোক মানে তারা বলার চেষ্টা করছে সে আসলে সবকিছু কাঁপতে থাকবে, সে আসলে তছনছ হয়ে যাবে। আর সরকারের যারা লোকজন আছে তারা একটা যারা অতি জ্ঞানী, তারা চুপ হয়ে বসে আছে, দেখি কি হয়, বেশি কথা না বলাই ভালো। আরেকটি গ্রুপ তারা বলার চেষ্টা করছে যে আরে আসুক, আমরা কি তখন তাকে ফুলের মালা নিয়ে তাকে বরণ করার জন্য বসে থাকবো নাকি, আসলে দেখা যাবে, তখন দেখা যাবে। আরেকটা গ্রুপ বলার চেষ্টা করছে পূবের সাথে পশ্চিমে বসে গেলেও সে আসতে পারবে না, এবং এই জন্য নানা রকম তথ্য এবং উপাত্ত হাজির করা হচ্ছে। এরই মধ্যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আদালতের আদেশে নিষিদ্ধ করা, আবার দল হিসেবে এটাকে সিদ্ধ করা, অর্থাৎ যে আইন করা হয়েছে পার্লামেন্টে সেই আইনকে আবার রহিত করা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে। আওয়ামী লীগকে রিকনসিলিয়েশন করা, আওয়ামী লীগকে চিরতরে ব্যান করা, বিকল্প শক্তি হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করা, পুরো জিনিসের মধ্যেই বারবার শুধু আওয়ামী লীগের নাম চলে আসছে, শেখ হাসিনার নাম চলে আসছে এবং তার দেশে ফেরার কথা চলে আসছে, এবং একই সঙ্গে আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, নতুন করে আলোচনা হচ্ছে, তারেক রহমান সাহেবকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে। তিনি ভয় পাচ্ছেন বা না পাচ্ছেন ডাজ নট ম্যাটার, কিন্তু তাকে প্রচণ্ডভাবে ভয় দেখানো হচ্ছে যে আপনার বাবার মতো আপনি বিপদে পড়বেন, আপনার বাবা কথা শুনেননি, আপনি আমাদের কথা শুনেন, ঢাকার বাইরে যাবেন না আর ঘর থেকে বেরোবেন না। একবার যদি তাকে ভয় দেখানো যায় এবং ঘরের মধ্যে আবদ্ধ রাখা যায়, তাহলে বিএনপিকে আচ্ছা মতো কাট্টুস করে বিএনপির যারা প্রতিপক্ষ তারা একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে চলে যেতে পারে, এবং 5 বছর তো দূরের কথা, 5 মাসও হয়তো তাদেরকে অপেক্ষা করতে হবে না যদি তারা বিএনপিকে ভয় দেখাতে পারে। এবং সেই কাজগুলো জলে স্থলে অন্তরিক্ষে প্রতিটি পক্ষ করে যাচ্ছে। তার বিপরীতে বিএনপি কি করছে বা কি করবে সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।